আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সেরামের ভ্যাকসিন পৌঁছবে 25 জানুয়ারির মধ্যেই, জানিয়েছেন ডিজি হেলথ। প্রয়োগ হবে ভারত বাংলাদেশে একই সঙ্গে, আশা পররাষ্ট্রমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি রেজাল্ট, মন্ত্রিসভার সিদ্ধান্ত। পদ্মা সেতু নিয়ে দেশের কিছু স্বনামধন্য মানুষের ষড়যন্ত্র দুর্ভাগ্যজনক, মন্তব্য প্রধানমন্ত্রী। সাঈদ খোকনের বিরুদ্ধে মেয়র তাপসের সমর্থকের মানহানির মামলা, বর্তমান মেয়রের মান সম্মানের বাজার মূল্য কত, প্রশ্ন সাবেক মেয়রের। এখনই পদত্যাগ, নইলে নির্বাচন কমিশনারদের হটাবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বললেন, বিদায় নিতে হবে সরকারকেও। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছবে ভারতের উৎপাদিত করোনার ভ্যাকসিন। প্রথম মাসে আনা হবে 50 লাখ ডোজ, আর 26 জানুয়ারি থেকে শুরু হবে ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম গতকাল জানিয়েছেন, 18 বছরের নিচে এবং গর্ভবতীদের টিকার বাইরে রাখা হবে। অতিমারি, করোনার ব্যাপক প্রাণহানি ও আক্রান্তের খবর ছাপিয়ে এখন সামনে কোন দেশে কবে এসে পৌঁছবে ভ্যাকসিন, কবে থেকে শুরু হবে বিতরণ, আর তা কে কতটুকু করে পাবে। ভ্যাকসিন ইস্যুতে সোমবার বিকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে হয় সংবাদ সম্মেলন। মহাপরিচালক জানান, জানুয়ারিতেই দেশে পৌঁছাবে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন, আর দেশে পরিবেশক ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস। 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এখানে নিয়ে আসার পরে তারা 2 দিন তাদের ওয়্যারহাউস যেটা আছে সেটাতে তারা রাখবে। রাখার পরে আমরা প্রধানত চেয়েছি আমাদের জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়ার পরে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা সেগুলোকে আমাদের যে সমস্ত জায়গাগুলো নির্দিষ্ট করা আছে ভ্যাকসিন দেওয়ার জন্য, সেই জায়গাগুলোতে আমরা নিয়ে যাব। সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে প্রতিটি জেলায়। সেক্ষেত্রে পেশার অগ্রাধিকার ভিত্তিক তালিকা করেছে সরকার। প্রথম ধাপে পাবেন করোনা চিকিৎসা ও মোকাবিলায় সম্পৃক্তরা। রেজিস্ট্রেশন আমাদেরকে আইসিটি মন্ত্রণালয় যেটা যারা ছিলেন গতকালের মিটিংয়ে, তারা বলছেন যে 26 তারিখ থেকে ওনারা হয়তো শুরু করতে পারবেন। কোন দিন কখন কোথায় ভ্যাকসিন দেওয়া হবে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে, আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। তো এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেব। প্রথম ডোজের 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে অনেকের ক্ষেত্রে ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে কোনো টিকার ক্ষেত্রে এই মাইল্ড থেকে মডারেট এবং সিভিয়ার সাইড ইফেক্ট কিন্তু থাকে, যেটাকে আমরা বলি আফটার এফেক্ট ফলোইং ইমিউনাইজেশন। সেকেন্ড ডোজ নেওয়ার পরে তারপরে কিন্তু ফাইনালি উনি কিন্তু একটা সনদ পাবেন, দুটি ডোজ নেওয়ার একটা সনদ একটা সার্টিফিকেট পাবেন, এবং এই সার্টিফিকেটটা কিন্তু ওনার কাছে থাকবেন। উনি যখন কোনো ধরনের পরে হবে যে আপনি ভ্যাকসিনেশন দিয়েছেন কিনা, কিন্তু ওই সার্টিফিকেটটা কিন্তু প্রমাণ করবে যে উনি ভ্যাকসিনেশনটা দিয়েছেন। বিদেশগামী বা প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সংরক্ষিত 1,20,000 ভ্যাকসিনের তালিকার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভারতের সাথে একযোগে বাংলাদেশেও শুরু হতে পারে করোনার ভ্যাকসিন প্রয়োগ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাঙামাটির চিংলা মংমারি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করতে গিয়ে গতকাল সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভারত সরকার বারবার অঙ্গীকার করেছে তারা যখনই টিকা ব্যবহার করবে বাংলাদেশও সাথে সাথে পাবে। ভারতকে বিশ্বাস করতে চায় সরকার। অন্যান্য দেশেও ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। 19 জানুয়ারি চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার দিন নির্ধারণ হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ভারত সরকার বারবার অঙ্গীকার করেছেন যে তারা যখনই এই ইউজ করবেন আমরা একই সময়ে পাব। এইটা ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমরা ভারতকে বিশ্বাস করতে চাই। প্রায় আজকে 3.5 বছর একজনও রোহিঙ্গা ফেরত যায়নি। রাজি হয়েছে, কিন্তু আন্তরিকতার অভাব। একটা না একটা আপনার ইস্যু নিয়ে তারা আসে। করোনায় দেশে একদিনে আরো 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,803 জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 14,097টি নমুনা পরীক্ষায় 849 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,23,302 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 917 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,67,718 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 6.02, সুস্থতার হার 89.38 এবং মৃত্যুর হার 1.49। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন 28 জানুয়ারির মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সংসদে এ সংক্রান্ত আইন পাশের পর গেজেটের পরদিনই ফলাফল দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দেশের কিছু স্বনামধন্য মানুষ পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন মন্তব্য করে এটাকে দুর্ভাগ্যজনক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই তিনি বলেন, দারিদ্র্য বিমোচন করে কিভাবে একটি দেশের উন্নয়ন করা যায় বিশ্ববাসীর কাছে তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে নেওয়া চ্যালেঞ্জে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে বলে মনে করেন তিনি। বলেন, দেশের কিছু স্বনামধন্য মানুষ এই সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, যা দুর্ভাগ্যজনক। আজকে দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না। বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, কিভাবে কর্মসংস্থান করা যায়, কিভাবে দেশের মানুষের জীবন মান উন্নত করা যায়, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা যায়। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশের লক্ষ্যে এ সংক্রান্ত আইনের সংশোধনীতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আসন্ন সংসদ অধিবেশনে পাশ হলে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। 6 দিন পর আজকে দেখা গেল পার্লামেন্ট যেহেতু অলরেডি কল করা হয়ে গেছে, ক্যাবিনেট সিদ্ধান্ত দিচ্ছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে তারপর যাতে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট 3 তারিখ দিয়ে দেওয়া যায়। এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, এ আইন পাশ হলে পরবর্তী কোনো দুর্যোগেও তা কাজে লাগানো যাবে। আমাদের 11টা বোর্ড, তো 3টা আইন, 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড, 3টা বোর্ডেরই যে আইন আছে সেই 3টা বোর্ডের আইনেই এই সংশোধনীটা আনা হচ্ছে এবং সেই সংশোধনী এনে আইনটা পাশ হবে এই সংসদে। এই সংসদ তো মাত্র 10 দিনের, তার মধ্যেই পাশ হবে এবং যেদিন পাশ হয়ে যাবে তারপরে আমাদের গেজেট বিজ্ঞপ্তির জন্য 1 দিন বা 2 দিন হয়তো সময় লাগবে, তারপরে একদম পর দিনই তাহলে আমরা ফলাফল দিয়ে দিতে পারবো। আমরা ফলাফল একদম তৈরি আছে। এছাড়া সিভিল কোড আইনের সংশোধনী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মানহানির অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে গতকালের 2টি মামলা করেছেন 2 আইনজীবী। এদিকে সাবেক মেয়র সাইদ খোকন জানিয়েছেন আইনিভাবে মোকাবেলা করবেন তিনি। সোমবার রাজধানীর মানিকনগরে স্লুইস গেট ও পাম্প হাউস পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। বর্ষার সময় এর সুফল পাবেন নগরবাসী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে দেয়া সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেন, সাইদ খোকন মনগড়া বক্তব্য দিয়েছেন। যারা লেনদেন করেছে, যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে। সুতরাং এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত এবং সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন। আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে। এদিকে তার বিরুদ্ধে 2 আইনজীবীর মামলার আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মেয়র সাইদ খোকন।
সিটি কর্পোরেশনের টাকা তাপস তার মালিকানাধীন বোধহয় ব্যাংকে সরিয়েছে, তো সে স্পষ্টভাবে বলে না কেন? কালকে তো বললো যে সে আমার এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই, এই সে বলে করে দিল। আজকে আবার মামলা দুটো করে দিল, মানহানির মামলা আবেদন শুনলাম। তো মানহানির মামলা করলো। এখন আমার জানার যে বিষয়, তাপসের মান সম্মানের বাজার মূল্য কত? কারণ মামলার বিবরণী আমার হাতে আসেনি। মামলার বিবরণী আমার হাতে আসলে আমি তার বাজার মূল্যটা সম্পর্কে জানতে পারবো। তার মান সম্মানের বাজার মূল্য যখন জানতে পারবো তখন আমি এটাকে আইনিভাবে মোকাবেলা করবো। আর যেহেতু বিষয়টা অনেকটা রাজনৈতিক ইস্যু হয়ে যাচ্ছে, সেখানে আমরা রাজপথে পাশাপাশি রাজপথে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার মাধ্যমে এটা মোকাবেলা করব। শনিবার হাইকোর্টের সামনে এক মানববন্ধনে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন সাবেক মেয়র সাঈদ খোকন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনই পদত্যাগ না করলে পদ ছাড়তে নির্বাচন কমিশনারদের বাধ্য করবে জনগণ। একই সাথে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সরকারেরও পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে যোগ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, যাতে সহায়তা করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেশে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে, কিভাবে চুরি করছে, সমস্ত দেশটাকে একটা লুটপাটের রাজত্ব তৈরি করে দিয়েছে। আমরা আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে জানাতে চাই যে নির্বাচন কমিশনার আপনাদের যদি ন্যূনতম কোনো লাভ লজ্জা থাকে, যেটা আপনাদের নাই আজ পর্যন্ত দেখিনি, আপনাদের এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা। অন্যথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে সরতে যেতে বাধ্য করবে। দাবি আদায়ে ঐক্যের বিকল্প নেই জানিয়ে সরকার পতনে আরো বেশি সংগঠিত হবার আহ্বান জানান মির্জা ফখরুল। শুধু নির্বাচন কমিশনের নয়, এই সরকার যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা বৃহত্তর গণ ঐক্য গঠন করি এবং বৃহত্তর গণ ঐক্যের ব্যাপারে আমরা খুব ঐক্যবদ্ধ সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমাদের নিজের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকার রক্ষা করার জন্য আমরা যারা অবশ্যই আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আমরা আন্দোলন শুরু করি। দাবি আদায়ে বিএনপি নেতা কর্মীরা যখন রাজপথে, তখন তাদের উপর হামলা নির্যাতন অব্যাহত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট সাংবাদিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে আজ বাদ জোহর। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সকাল 10টায় মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে। 10:30টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে হবে দ্বিতীয় জানাজা। তৃতীয় জানাজা হবে সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। দুপুর 12টায় শেষ শ্রদ্ধা জানানো হবে তার দীর্ঘদিনের কর্মস্থল কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে। মিজানুর রহমান খান গত 27 নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে 10 ডিসেম্বর নেওয়া হয় মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখানেই সোমবার সন্ধ্যে 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। আইনবিদ না হয়েও তিনি নিজ সাধনা ও অধ্যাবসায়ে আইনাঙ্গনের আইকন হয়ে উঠেছিলেন। সংবিধান ও আইন বিষয়ে প্রচুর লেখালেখি করেন তিনি। মিজানুর রহমান খানের লেখা বইয়ের মধ্যে সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, 1971, আমেরিকার গোপন দলিল এবং মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমদ জানিয়েছেন, মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনাকে চরম মাত্রার অপরাধ হিসেবে উল্লেখ করে মাদকের কালো থাবা থেকে সন্তানদের বাঁচাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আনুশকাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ফরদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তি চেয়েছে কয়েকটি সংগঠন।
শিক্ষার্থী আনুশাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীর কলাবাগান এলাকায় মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। আসামি তিহানকে কঠোর শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। দেশে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবি জানান প্রতিবাদে অংশ নেয়া সংগঠনগুলো। প্রেম করে হোক, বিয়ের পরে হোক, সম্মতিতে হোক, অসম্মত শারীরিক সম্পর্ক বিয়ে করতে হোক, ধর্ষণ কেবলই ধর্ষণ। আমরা আতঙ্কে আছি, আমরা শঙ্কায় আছি, মামলাটি ঠিকমতো পরিচালিত হবে কিনা। ঘরে ঘরে আমরা যাব, আমরা আমাদের লিফলেট, আমরা আমাদের বার্তা নিয়ে, এবং আমরা এই কলাবাগানের মানুষদের কাছে চিহ্নিত করতে চাই সেই ডায়মন্ড গলিকে, যে ডায়মন্ড গলিতে এর আগেও দিহানের অনেক কুকীর্তির রেকর্ড রয়েছে, যে ডায়মন্ড গলিতে এর আগেও আমরা দেখেছি দিহানের বড় ভাই নির্মমভাবে তার স্ত্রীকে হত্যা করেছিল 2009 সালে। এর আগে সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এ সময় দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা, বই বিতরণ এবং সনদপত্র বিতরণ করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। কলাবাগানে যে ঘটনা ঘটেছে এটা পূর্ণাঙ্গ ক্রাইম, কিন্তু এখানে ধর্ষণ করা হয়েছে, এখানে মৃত্যুর ঘটনা হয়েছে, কিন্তু উভয় কিন্তু শিশু। আমার দেশের আইনে আধুনিক আইন দরকার, সেক্ষেত্রে আইজিপি হিসাবে আমি কোনো ক্রমে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা এই অত্যাধুনিক আইন করতে গিয়ে আবার দেশের মধ্যে কোনো সমস্যা করে নিয়ে আসতেছে কিনা। কিশোর গ্যাং মোকাবেলায় আইন এখন পর্যন্ত যথোপযুক্ত নয় বলে মনে করেন পুলিশ প্রধান। ড্রাগ থেকে দূরে থাকবে। বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে গেছে অন্তত 49টি ঘর। কালিয়াকৈর উপজেলার কালামপুরে এ দুর্ঘটনা হয়। গতকাল সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে 4 জন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন মুন্নি বেগম ও তার স্বামী মিলন মিয়া এবং তাদের পাশের ভাড়াটিয়া ফরহাদ হোসেন ও আব্দুল আওয়াল। ফায়ার সার্ভিস জানিয়েছে, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালে এ দুর্ঘটনা ঘটে। কোনো লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাসের চেম্বার তৈরি হয়েছিল বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছেন বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন। মশার কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ। বন্যায় ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ না থাকায় চরম ভোগান্তিতে রংপুরের পায়রাবন্দের 3 গ্রামের মানুষ। 15 কিলোমিটার পথ ঘুরে শহরে যেতে হয় তাদের। শাহনওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। এমনিতেই আঁকাবাঁকা, তার উপর ভেঙে চুরে চলাচলের উপযোগিতা হারিয়েছে কাঁচা রাস্তাগুলো। প্রতিদিনের জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলছে মানুষ। রংপুরের পায়রাবন্দ এই গ্রামে মহিষী বেগম রোকেয়ার জন্ম। এই গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া ঘাগর নদীর বুকে নির্মাণ করা হয় হোসেননগর সেতু। কিন্তু গেল বন্যায় ঘাগর গিলে খেয়েছে সেতুর সংযোগ সড়কটি, লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য সড়ক। আমাদের কত একটা দুর্ভোগ, হাজার হাজার লোক এই পাশ দিয়ে চলাচল করে, কেউ উদ্যোগ নিতেছে না। গত 3 মাস আগে বন্যা হয়ে গেল, বন্যা হয়ে যাওয়ার পরও এলাকার এমপি বলেন, মন্ত্রী বলেন, এলাকার চেয়ারম্যান বলেন, কারো কোনো উদ্যোগ নেই যে রাস্তাটা একটু সংস্কার করতে হবে। সড়ক মেরামতে উদ্যোগ না থাকায় হতাশ স্থানীয়রা। এখনই উদ্যোগ না নিলে আগামী বর্ষায় বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রটি ভাঙ্গনের শঙ্কায় তারা। কোনো গাড়ি ঘোড়াতে রুগী নিয়ে যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। তাহলে সম্পূর্ণ তো ভাঙি যাইতেছে। এখন যে গ্রামবাসী আমার এখানে চড়ার দেশে এমপি সাহেব ভোটের সময় বলছিল যে আমি ভোটে পাশ করলে এই রাস্তাটা নির্মাণ করে দেবো, আপনাদের চলাফেরার জন্য সুবিধা হয়। আজও পর্যন্ত হয় নাই। তবে দ্রুততম সময়ে সেতু সংস্কারের কথা জানিয়েছেন এলজিডির কর্মকর্তা। এটার জন্য ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত এটা যেটা ওই বন্যার মধ্যে ওয়াশ আউট হয়েছিল সেটা ঠিক করে দেওয়া হবে। 2,68,87,500 টাকা ব্যয়ে 2014 সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর। শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সেরামের ভ্যাকসিন পৌঁছবে 25 জানুয়ারির মধ্যেই, জানিয়েছেন ডিজি হেলথ। প্রয়োগ হবে ভারত বাংলাদেশে একই সঙ্গে, আশা পররাষ্ট্রমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এইচএসসির রেজাল্ট, মন্ত্রিসভার সিদ্ধান্ত। পদ্মা সেতু নিয়ে দেশের কিছু স্বনামধন্য মানুষের ষড়যন্ত্র দুর্ভাগ্যজনক, মন্তব্য প্রধানমন্ত্রী।
সাইদ খোকনের বিরুদ্ধে মেয়র তাপসের সমর্থকের মানহানির মামলা। বর্তমান মেয়রের মান সম্মানের বাজার মূল্য কত, প্রশ্ন সাবেক মেয়রের। এখনই পদত্যাগ, নইলে নির্বাচন কমিশনারদের হটাবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বললেন বিদায় নিতে হবে সরকারকেও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ ক্লাব 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।